এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ ফিরে এসো। আরে রাখ, একটু পর আমার বর আসবে, আর ওকে হেব্বি দেখতে কিউট। আর কল দিবি না, আগেও বলেছি আমি তোকে ভালোবাসি না, রাখ। বলেই নতুন বউ কথা কল কেটে দেয়। বিজয় হচ্ছে তার এলাকার একটা ছেলে, 5 বছর ধরেই পেছনে পড়েছিল। আজ কথার বিয়ে হয় কাব্যের সাথে। সম্পূর্ণ অচেনা হলেও কিছুদিনে তার ব্যাপারে যা জেনেছে তাতে ভালোবাসা। তবে এখনো কাব্যের সাথে সামনে থেকে কলে কথা হয়নি। বলতে বলতে দরজা খুলে যায়। কথা নিচের দিকে তাকিয়ে রইল। কাব্য প্রবেশ করে কথার ঘুমটা তুলে হেসে বলল, দরজা খোলার শব্দ শুনে ভেঙে যায় কথার স্বপ্ন। কাব্য মাত্রই রুমে এসেছে, এসেই সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে টি শার্ট আর ট্রাউজার পরল, এসে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। আরে আরে, আপনি সোফায় যাচ্ছেন কেন? আজ আমাদের বাসর, আজ আমরা গল্প করব, প্রেম করব, আর আপনি সোজা সোফায় যাচ্ছেন কেন? ও, লজ্জা পাচ্ছেন? আম্মু বলেছে আপনি লাজুক। আরে লজ্জা পেতে হবে না, আসুন। আমার নাম কথা, কথা বলতে ভালো লাগে, আর একটু দুষ্টু, মানিয়ে নেবেন। কাব্য উঠে দাঁড়ালো। শুনুন মিস কথা, আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই বিয়েটা শুধু আম্মুর জন্য করা। আপনি এখানে শুধু বাড়ির বউ হয়ে থাকবেন আর আমার থেকে দূরে থাকবেন। আমরা সম্পূর্ণ অচেনা হয়ে থাকব, আর না পারলে ডিভোর্সের ব্যবস্থা আমি করে দেব। কথা গালে হাত দিয়ে কাব্যের কথা শুনছে। ছাকা খেয়েছেন নাকি আগে? না। তাহলে প্রবলেম কি? দেখুন, এসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাসী নই, আর বিয়েটা আম্মুর জন্যই করা। ভালো তো বাসবেনি। হেসে বলে উঠল কথা। কাব্য উত্তর না দিয়ে শুয়ে পড়ল। কথা ঘুমটা সরিয়ে হেলান দিয়ে বসলো। পাশে একটা ফটো অ্যালবাম রাখা। কথা সেটা হাতে নিল। পরিবারের অনেক ছবি। কাব্যকে একদম ভিন্ন লাগছে, মুখে হাসি। বাস্তবে গোমরা মুখে থাকে কেন তাহলে? পরের দিন সকালে উঠুন। কথার চিৎকারে লাফিয়ে ঘুম থেকে উঠে বসলো কাব্য। পাশে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কথা। শুভ সকাল বর। হোয়াট? বর? আমার নাম কাব্য। তাতে কি, তুমি তো আমার বর। স্টপ। কাব্য উঠে বেরিয়ে যাবে তখনই কথা হাত ধরে, চা তো খেয়ে যাও। আমার চা পছন্দ না সকালে। বলেই কাব্য ফ্রেশ হতে চলে গেল। কথা গাল ফুলিয়ে বসে রইল। কাব্য ফ্রেশ হয়ে রুমের বাইরে গেল। কথা তার পেছনে চলে গেছে। রুম থেকে বেরিয়ে দেখে সবাই বসে আছে। ঘুম থেকে উঠলে তাহলে? আমি তো ভাবলাম সারাদিন বসে থাকতে হবে। শাট আপ। বলেই কাব্য রুমে ফিরে যায়। কথাও যাবে তখনই দেখলো তার ভাবি, ভাই, মামি, বাবা, মা এসেছে। কথা ছুটে মাকে জড়িয়ে ধরলো। সবাই বসে নাস্তা করছে। কি রে, জামাই কোথায়? উনি তো। বলার আগে কাব্য রুম থেকে বের হয় রেডি হয়ে অফিসের জন্য। আরে আরে বাবা, এসো, নাস্তা করে যাও। কাব্য সেদিকে না খেয়াল করে এগিয়ে যায়। আম্মু, আমি কাজে যাচ্ছি। বলে কাব্য বেরিয়ে যায়। কথার বাবা চুপসে যায়। কথাও অবাক হয়ে যায়। কাব্য এত রুড। দিন কেটে যায়। বিকেলে কাব্য বাসায় ফিরে দেখে মা গোমরা মুখে তাকিয়ে আছে। তুই আজ সমন করে চলে গেলে কেন? কেন? ওনারা কত কষ্ট পেয়েছে জানিস? তো আমার উপর এত আশা রাখতে কে বলেছে? বলেই কাব্য রুমে চলে যায়। কথা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাব্য গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে দেখে কথা বিছানায় বসে আছে। কাব্যকে দেখে উঠে দাঁড়ায়। খেতে আসুন। আপনি যান, আমি খেয়ে এসেছি। ও, কিন্তু আজ তো আমি আপনার জন্য স্পেশাল রান্না। আমি খাবো না। ও। কথার কিছু না বলে চলে যায়। কাব্য বসে ফোন হাতে নেয়। হঠাৎ বাইরে থেকে কথার চিৎকার ভেসে আসলো। কাব্য আতকে উঠে ছুটে যায়। গিয়ে দেখে কথা হাত চেপে ধরে বসে আছে। একটু মনোযোগ দিয়ে কাজ করবি তো? না মা, ঠিক আছে আমি। কাব্য এড়িয়ে চলে আসবে তখনই, কাব্য, ওকে রুমে নিয়ে যা, হাত কেটে গেছে অনেকটা। মা, এটুকুই তো কেটেছে, এতেই এত বাড়াবাড়ি করার কি আছে? বলেই কাব্য রুমে চলে যায়। কথা নিজের দিকে তাকিয়ে আছে। সত্যি কি কাব্য ভালোবাসবে না কথাকে? কথা হঠাৎ হেসে উঠে দাঁড়ায়। দাঁড়ান মিস্টার কাব্য, এবার আপনাকে যদি আমার পেছনে না ঘুরিয়েছি, আমার নামও কথা না। বলেই হেসে রান্নাঘরে চলে যায় কথা।
অবাক হয়ে তাকিয়ে রইল মা। সকালবেলা কাব্যের ঘুম ভেঙে যায় কথার ডাকে। উঠুন মিস্টার, এই যে। কাব্য চোখ খুলে দেখে কথা শাড়ি পরে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে চেঁচাচ্ছেন কেন সকালে? উঠবেন না? কয়টা বাজে? 7টা। আমি 8টায় উঠি। তাতে কি, আজ আমাকে নাস্তা বানাতে সাহায্য করবেন? দেখুন, যান এখান থেকে। দেখুন কফি। আমি কফি খাবো না। আরে না, আমি খাচ্ছি। কফি শেষ করে নাস্তা বানাতে যাব। আপনি চলে আসুন। এসব আমার কাজ না। বউকে সাহায্য করতে পারবেন না? বউ? আপনি আমার বউ না। আমি তো আপনারই বউ। হোয়াট এভার। কাব্য শুয়ে পড়ল। কথা কাছে এসে কাব্যের কান ধরে টান দিয়ে বসিয়ে দেয় আর দৌড়ে পালিয়ে যায়। কাব্য রেগে উঠবে কিন্তু না, গিয়ে আবার শুয়েই পড়ল। সকাল 10টা। কাব্য রেডি হয়ে বের হবে, তখনই পেছনে কথা এসে হাজির। এই শার্টটা ভালো লাগে না, আপনি অন্য রঙের কিছু পরবেন। আমার এই রং ভালো লাগে। কাব্য কথাকে সরিয়ে বেরিয়ে গেল। কথা হেসে দেয়। কাব্যকে বিরক্ত করতে তার বেশ লাগছে। দুপুরে কাব্য বসের সামনে বসে নিজের বিবরণ দিচ্ছে, তখনই ফোন বেজে উঠল। নম্বরটা অচেনা। হ্যালো। খেয়েছেন দুপুরে? আপনি এখন কল কেন দিয়েছেন? আমি কাজে আছি। খেয়েছেন কিনা বলেন। না। খেয়ে নিন, তারপর আমাকে কল দিবেন, তারপর আমি খাবো। কাব্য কল কেটে দেয়, তারপর আবার কাজে মন দেয়। কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল। তারপর খাবার খেয়ে আবার কাজে মন দেয় কাব্য। বাসায় ফোন দেওয়ার কথা মনে রাখে না সে। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরে দরজায় টোকা দিতে দরজা খুলে কথা। হাসি মুখে কাব্য এড়িয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে মা রেগে আছে। দুপুরে কল দিস নাই কেন? কেন? মেয়েটা তোর কলের অপেক্ষা করতে করতে না খেয়ে বসে রইল সারাদিন, আর তুই? না খেয়ে মানে? ও তোকে বলেছিল না তুই খেলেই ও খাবে? তোকে কল দিতে বলেছিল, কিন্তু তুই দিস নাই। মা, এসব টিপিক্যাল নিব্বি টাইপের কাজ কেন করে উনি? বলে কাব্য আবার রুমে চলে আসে। কথা মাথা নিচু করে বসে আছে রান্নাঘরে। মা গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু খেয়ে নে মা। আমি খেয়েছি মা। আমি কি আসলে নিবি নাকি? সত্যি তো? আরে হ্যাঁ। মা হেসে চলে যায়। কথা আবার নিচের দিকে তাকিয়ে রইল। খিদে পেয়েছে অনেক, সারাদিন কিছু না খেয়ে আছে। মাকে মিথ্যে বলা ঠিক হলো? রাতে খাবারের সময় কাব্য এসে টেবিলে বসলো। কথা খাবার বেড়ে দিচ্ছে। কাব্য ফোনে ব্যস্ত। খাবার খেয়ে আগেই উঠে গেল কাব্য। অন্যরা খেয়েছে কিনা কিছুই দেখেনি। রুমে গিয়ে বারান্দায় বসে আছে কাব্য। গাছগুলোই ফুলের কলি ফুটেছে। কানে হেডফোন গুজে গান শুনছে কাব্য। হঠাৎ কেউ একজন পাশে দাঁড়ায়। তাকিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে। কাব্য কিছু না বলে আবার সামনে তাকিয়ে রইল। কথা কাব্যের দিকে তাকিয়ে দেখে কিছু বলতে গিয়েও পারল না। মানুষটা এমনই। কথা গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দেখে কথা গভীর ঘুমে। কাব্য গিয়ে সোফায় শুয়ে পড়ল। আচ্ছা, মেয়েটার প্রতি সে অন্যায় করছে না তো? আর মেয়েটা কেন এসব সহ্য করছে? কোন মায়ায়? কেন? ভাবতে ভাবতে চোখে ঘুম জড়িয়ে আসলো। আজও কথার ডাকে সকালে ঘুম ভেঙে যায়। আজ আবার? উঠুন মিস্টার। কাব্য উঠে দাঁড়ালো। কথা কফির কাপটা এগিয়ে দিল, কিন্তু কাব্য সেটা এড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় নীল শার্ট রাখা। কাব্য সাদা শার্ট বের করে পরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। বাইকে উঠতে খেয়াল করলো টায়ারে হাওয়া নেই। শিট! হেঁটে রওনা হলো কাব্য। বাস ধরতে হবে। ফোনের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎ সামনে তাকাতে থমকে যায় কাব্য। খুব চেনা একটা মুখ। সামনে দাঁড়িয়ে আছে মেঘ। কাব্য, তুমি? ও সিনিয়র আপনি? তা আপনি সিনিয়র বর কোথায়? লেট হচ্ছে। কাব্য এড়িয়ে গেল। বাসে উঠে বসে আছে কাব্য। মেঘ তার চলে যাওয়া দেখতে লাগলো। কে এই মেঘ? জানা যাবে পরে। বাসায় কথা কোমরে শাড়ি গুজে লেগে পড়ল রুম গোছাতে। পুরো রুম ঠিক করতে হবে। হঠাৎ আলমারির উপর থেকে একটা বক্স নিচে পড়ে গেল। এই বক্স এখানে? বেশ পুরনো বক্সটা। বক্সটা নিয়ে বিছানায় বসলো। বক্সটা খুলতেই দেখলো তাতে একটা কালো শাড়ি, কাজল, আইলাইনার, লাল চুড়ি আর বোঝা যাচ্ছে ফুল ছিল অনেক। একটা কাগজ রাখা, তাতে লেখা, মিশে আছে অনুভবে, হয়তো বাস্তবতায় অনেক দূরে, কিন্তু স্বপ্নের দুনিয়ায় আমরা তৈরি করছি আমাদের ভালোবাসার এক নতুন গল্প। রোজ স্বপ্নের পথে দেখা হয় তোমার আমার, ভালোবাসি।
হাতের লেখাটা কার? কাব্যের। কিন্তু সে তো এসবে বিশ্বাস করে না। তাহলে? অফিসে কাব্য কাজ করতে করতে হঠাৎ চুপ করে বসে পড়লো। তার ঠিক পরেই জ্ঞান হারালো। পাশের একজন খেয়াল করলো সেটা। তারপর সবাই ছুটে এলো। ডক্টর দেখানো হলো। প্রেশার হাই হয়ে গেছে কাব্যের। হালকা মেডিসিন দিয়ে কাব্যকে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হলো। এদিকে বক্সে কাব্যের অনেক পুরনো ছবি। কথার চোখ যায় একটা খামের দিকে। হাতে নিয়ে বুঝতে পারলো ভেতরে ছবি আছে। খামটা খুলতে যাবে তখনই সামনের রুমে হইচইয়ের শব্দ শুনে কথা বাক্সটা উঠে সামনের রুমে গিয়ে দেখে অফিসের কয়েকজন লোক কাব্যকে নিয়ে রুমে আসে আর বিছানায় শুইয়ে দেয়। কাব্যের জ্ঞান এখনো ফেরেনি। কথা ভয়ে দৌড়ে কাব্যের কাছে যায়। অফিসের লোকজন জানায় প্রেশার হাইয়ের জন্য জ্ঞান হারিয়েছে কাব্য। বলে তারা চলে যায়। কাব্যের পাশে কথা বসে আছে। তার কান্না এখনো থামছে না। মা এসে বারবার কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু পারেনি। আম্মু, উনি ঠিক হবেন? হ্যাঁ বোকা মেয়ে, এত কাঁদতে নেই। কাব্যর এমন আগেও হয়েছে। আমার খুব ভয় করছে মা। ডক্টর বলেছে ওকে টেনশন না করতে, কিন্তু ও শোনে না। খুব বাজে উনি। হ্যাঁ খুব। হেসে মা চলে যায়। উনিও চিন্তা করছেন কিন্তু ভেঙে পড়লে হবে না। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। কাব্য ঘুমোচ্ছে। একবার উঠেছিল বিকেলে, একাই পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। রান্না শেষ করে রুমে এসে কাব্যের কাছে গিয়ে বসলো কথা। ইচ্ছে করছে বুকে মাথা রাখতে, কিন্তু উপায় নেই। হঠাৎ কাব্য কুঁকড়ে উঠল। মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তার। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? শরীর ব্যথা অনেক। কথা কাব্যের হাত পা টিপতে শুরু করলো। অনেকক্ষণ পরে কাব্য শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে কাব্য উঠে দেখে কথা কফি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। কাব্য উঠে দাঁড়ালো। কথা নিচের দিকে তাকিয়ে কফি এগিয়ে দিল। কথাকে অবাক করে কাব্য কফির কাপ হাতে নিয়ে বারান্দায় চলে গেল। কথার মুখে হাসি ফুটে উঠেছে। ইচ্ছে করছে নাচতে, কিন্তু না, এখন না। কথা হেসে দৌড়ে বাইরে চলে গেল। কাব্য কফি শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলো। অফিস থেকে বলল সপ্তাহখানেক ব্রেক নিতে। জানি। বলছি, কিন্তু তোরা গ্রাম থেকে ঘুরে আয়। ওখানে আমি যাব না, কেউ নেই ওখানে। কাব্য, যা বলছি কর। তুই আর কথা আজ বিকেলেই রওনা দিবি। কাব্য কিছু বলল না। বিকেলে বিদায় নিয়ে দুজন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। শুনুন। কথা ঝট করে তাকালো। হ্যাঁ। আপনি বাসে ঘুমান? না তো। আচ্ছা ঠিক আছে, আমার মোশন সিকনেস আছে, তাই আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা। কাব্যের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বাসে উঠে দুজন জানালার পাশে কথা বসে আছে। বাস চলতে শুরু করলো। কথা বাইরের ছবি তুলছে। হঠাৎ তাকিয়ে দেখে কাব্য ঘুমিয়ে গেছে। কথা হেসে দেয়। বাইরের দিকে তাকায়। হঠাৎ অনুভব করলো কাব্য তার কাঁধে মাথা রেখেছে। তাকিয়ে দেখে আসলে কাব্য তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাগী বরকে কত শান্ত লাগছে এখন। বাতাসে কথার চুলগুলো কাব্যকে বারবার আড়াল করছে। বিকেলের সোনালি আভা ছুঁয়ে যাচ্ছে দুজনকে। কথার মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয়, কিন্তু তা তো হবার নয়। কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামে পৌঁছে গেল। বাস থেকে নেমে একটা গাড়িতে করে গ্রামে পৌঁছে গেল কাব্য আর কথা। গ্রামে ঢুকতে অনেকেই এগিয়ে এলো। তাদের মধ্যে একজন বুড়ো লোক এগিয়ে এলো সামনে। আরে তুষার নাকি? 4 বছর পর বাড়ির কথা মনে হলো? কথা অবাক হয়ে কাব্যের দিকে তাকালো। কাব্য 4 বছর বাড়ি আসেনি। সবাই কাব্য আর কথাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। রুমে এসেই কাব্য শুয়ে পড়ল। কথাকে গ্রামের একটা মেয়ে এসে সামনের রুমে নিয়ে গেল। সেখানে বাড়ির অনেকে বসে আছে। কথাকে এটা ওটা জিজ্ঞেস করছে সবাই। কথার বেশ ভালো লাগছে ব্যাপারটা। সবাই কেমন যেন আপন আপন। হঠাৎ কাব্য রুম থেকে একটা টাওয়াল নিয়ে বের হলো। এখানে বাথরুম কোন দিকে? পুকুর। কথা হেসে উঠে দাঁড়ালো। পুকুর? হুম। ওয়াও। কাব্য হেঁটে বেরিয়ে যায় আর কথা সবাইকে এড়িয়ে কাব্যের পেছনে ছুটে যায়। পুকুর পাড়ে এসে একটা আড়াল জায়গায় এসে কাব্য থামে, হাত মুখ ধুয়ে নেয়। তারপর উঠে আসলো কাব্য। কথা পুকুর দেখে বাচ্চাদের মতো তাকিয়ে আছে। এই আমি সাঁতার কাটবো। পারেন? না। তাহলে? শিখবো। কাব্য উত্তর না দিয়ে চলে গেল। কথাও পিছু নিল। কাব্য আর কথা রুমে গিয়ে দেখে একটা মেয়ে রুমে বসে আছে। তুমি?
আপনি এসেছেন? হুম। এই মেয়েকে? ও কাব্যের বউ। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিছু না বলে বেরিয়ে গেল সে। কাব্য টেবিলে বসলো। নানু দুজনকে খাবার দিল। খাবার শেষ করে কাব্য ঘুমিয়ে পড়ল। কথা একটা মেয়েকে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়ে গেল। বেশ সুন্দর গ্রামটা। গ্রামের সবাই প্রায় জেনে গেছে কথা কাব্যের বউ, তাই সব দিকেই ভালো একটা ব্যবহার পাচ্ছে কথা। কাব্য একসময় সবার আদরের ছিল কিনা। কথা একসময় রাস্তায় এসে পড়ল। রাস্তা দিয়ে হেঁটে পাশের বাড়ির দিকে চলে গেল। দূর থেকে কিছু ছেলে ফলো করতে লাগলো কথা আর মেয়েটাকে। কথার একটু ভয় হলো, কিন্তু হঠাৎ ছেলেগুলো কাছে আসলো। আসসালামু আলাইকুম মামি, আপনি রাস্তায় এসেছেন কেন? এদিকে তো তেমন কেউ যায় না, আপনি ফিরে যান। ছেলেগুলোর হাতে সিগারেট, কিন্তু ব্যবহার খুবই ভালো। কথা তাদের কথা মতো বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ি ফিরে দেখে অনেক বাচ্চা কাব্যকে ঘিরে আছে, কিন্তু কাব্য বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাদের হাতে চকলেট। কাব্য কথাকে দেখে রুমে চলে গেল। কথা রুমে গিয়ে দেখে কাব্য নানির সাথে কোনো ব্যাপারে কথা বলছে। কথাকে দেখে নানি এগিয়ে এলো। আজ বাড়ির একটা মেয়ের গায়ে হলুদ, তাই বিকেলে তুমি আর আমি যাব। আর উনি? ওর এসব পছন্দ না। ও। নানি বেরিয়ে গেল। কাব্য ফোন হাতে নিয়ে শুয়ে পড়ল। কথা কাব্যের পাশে বসবে, তখনই ওই মেয়ে আবার হাজির। কথা আবার বেরিয়ে গেল। আচ্ছা, তোমার মামা গায়ে হলুদে পছন্দ করেন না কেন? উনি তো এমনই, কখনো ওনাকে স্টেজে তোলা যায়নি। হলুদ বা কোনো অনুষ্ঠানে উনি নেই। এবার থাকবে। কিভাবে মামি? আমি উঠাবো। পারবেন? কথা পারে না এমন কোনো কাজ নেই। উড়ে দেখান। বেশি কথা না বলে যা বলবো তাই করবা। কথা হালকা হাসলো। কথা মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যায় কাব্য বেরিয়ে দেখে কথা আর নানি অনুষ্ঠানে চলে গেছে, তাই কাব্য কিছু না ভেবে বেরিয়ে গেল। বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। অনুষ্ঠানের পাশ দিয়ে যাবার সময় দেখলো কথা সবার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আঁচলটা মাটিতে পড়ে আছে। কেউ পা দিলেই কথা পড়ে যেতে পারে। কাব্য এড়িয়ে যেতে চাইলেও মানুষের সংখ্যা দেখে ধীরে ধীরে সেখানে গিয়ে নানিকে ব্যাপারটা বলে চলে এলো। চায়ের দোকানে এক কাপ চা হাতে নিয়ে বসলো কাব্য। কেটে গেল কিছু সময়। নামাজের পর অনুষ্ঠান শুরু হবে। কাব্য এবার বাড়ির দিকে যেতে শুরু করলো। হঠাৎ কথার আওয়াজ শুনে গিয়ে দেখে সবাই কথাকে পাতা মেহেদি শিলনোড়ায় বাটতে বলছে, কিন্তু কথা তো সব পারেই না। নানি উনি কথার উপর দায়িত্ব দিয়ে সবাই চলে গেল। কথা অসহায় হয়ে বসে আছে। হঠাৎ একটা বাচ্চা মেয়েকে দেখে কাব্যর ডাক দিল। হ্যাঁ মামা। তোমার মামিকে ডেকে কিছুক্ষণ ব্যস্ত রাখতে পারবে? পারবো, কিন্তু চকলেট দিব। আচ্ছা। মেয়েটা দৌড়ে কথার কাছে গিয়ে কিছু একটা বলে কথার হাত টেনে ধরে নিয়ে গেল। এই ফাঁকে কাব্য সেখানে গিয়ে বসে আর নিজেই মেহেদি বাটল। খুব দ্রুত তারপর সরে গেল। সেখান থেকে কথা এসে দেখে মেহেদিকেও বেটে রেখে দিয়েছে। কথা তো বেশ অবাক হলো। সবাই এসে কথার প্রশংসা করলো, কিন্তু কথা নিজেও অবাক। এরপর কথা আর বাকিরা অনুষ্ঠানে চলে গেল। একের পর এক কাপল স্টেজে উঠছে। কথা একা। কয়েকটা ছেলে কথার উপর নজর রাখছে। সবার শেষে কথা একা উঠে বসলো। একটা ছেলে দৌড়ে এগিয়ে আসলো বসার জন্য, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটাকে পেরিয়ে কাব্য উঠে গেল স্টেজে। সবাই হা করে তাকিয়ে রইল। কথা ছেলেটার দিকে তাকিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেসে দিল। এটা ওরই পরিকল্পনা ছিল। বউ যেমনই হোক, তার সাথে অন্য ছেলেকে সহ্য করতে পারে না কেউই। কিন্তু 2 মিনিট পর কাব্য নেমে গেল। কথা কিছুক্ষণ থেকে তারপর নেমে গেল। কথা রুমে চলে গেল আর শুয়ে পড়ল। তার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ল কথা। কাব্য বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত 1টা। কাব্য বাড়িতে ফিরে দেখে বাসার সামনে একটা বিচার বসেছে, আর কথা এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে, আর অন্যদিকে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। কাব্য এলে গ্রামের 2জন প্রধান জানায় কাব্যের বউ আর ওই ছেলেকে এক রুম থেকে একসাথে বাজে অবস্থায় পাওয়া গেছে। কাব্য শুনেই তার হাত শক্ত করে ফেলল। কথা ইশারায় না না বলছে। জানা যায় কাব্যের মামি তাদের এভাবে দেখে, আর গ্রামের একজন ছেলে।
আর কথার সাথে যে ছেলেকে পাওয়া যায় সে গ্রামের বাইরে। কাব্য চুপ করে বসে আছে। গ্রামের সবাই জানে কাব্য কিছুই বলবে না। এই ছেলে কখনো রাগ করেনি, প্রচুর ভীতু। বিচারে কথাকে অনেক কথা শোনানো হলো। শেষে এই বিচারের রায় হবে তার আগে কাব্য উঠে দাঁড়ালো। কথা কাব্যের দিকে তাকালো। কাব্য উঠে ঘরের ভেতর থেকে একটা কাগজ আর একটা মোটা লাঠি বের করে আনলো। সোজা কাগজে কিছু একটা লিখে গ্রামের দুই বিচারক আর সেই ছেলে যে দোষারোপ করেছে তার সামনে রাখলো। কাগজে লিখে দিলাম, যদি এই দোষারোপ সত্যি হয় তো আজ এক্ষুনি কথাকে তালাক দিব, আর যদি মিথ্যা হয়। কাব্য সেই ছেলের সামনে এলো। ভাই, ওকে আমি অনেক ভালোবাসি, তাই। ও, তার মানে তুমি আমার বউ অরণ্যা সুলতানা কথাকলিকে ভালোবাসো? ছেলেটা হ্যাঁ বলল। কাব্য হেসে উঠল। যে নাম বললাম তা আমার স্ত্রীর নাম না? বলার সাথে সাথে লাঠি দিয়ে ছেলেটার মাথার পেছনে সজোরে আঘাত করলো কাব্য। ছেলেটা চিৎকার দিয়ে পড়ে গেল। কাব্য আবার এগুতে ছেলেটা বলে উঠল সে কিছুই করেনি। ভুলে রুমে চলে গেছিলাম, আর তখন কথার আর একটা মেয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছিল। আমি বের হওয়ার সময় ওই মহিলা আমাকে ধরে আর বলে ওইসব বলতে, না হলে আমাকে ফাঁসিয়ে দিবে। কথাটা শুনে কাব্য দাঁড়িয়ে রইল। বিচারকরাও তো হতবাক। কাব্য, শান্ত হও, ভুল হয়েছে কিছু, আমরা ক্ষমা। কথা শেষ হবার আগেই দোষারোপ করা ছেলেটা আর একজন বিচারক মাটিতে লুটিয়ে পড়ল লাঠির আঘাতে। আমার স্ত্রীর উপর এমন দোষারোপ করার সাহস কি করে হয়? চিৎকার করে বলে উঠল কাব্য। সবাই চুপ করে তাকিয়ে রইল। কাব্য কখনো এত রাগেনি, আর ও তো খুব শান্ত ছেলে। দুজন লোকই জ্ঞান হারালো। দুজনকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। কথা কাঁদতে কাঁদতে কাব্যের কাছে এসে জড়িয়ে ধরে কেঁদে উঠল জোরে। কথার কান্না থামিয়ে তাকে ঘরে নিয়ে গেল কাব্য। সে রাতে কথা কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে কাব্য কথাকে নিয়ে বেরিয়ে পড়ে ফেরার জন্য। সবাই তাদের আটকাতে চায়, কিন্তু কাব্য সবাইকে এড়িয়ে চলে আসলো। বাসে উঠে কাব্য চুপ করে বসে রইল। ফিরে আসে দুজন শহরে। মা অনেক জিজ্ঞেস করলেও ফিরে আসার কারণটা বলল না তারা। কিন্তু কথা বুঝতে পারলো কাব্য তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন দুপুরে কথা রান্নাঘরে কাজ করছে আর কাব্য অফিসে। তা পরশু নিয়ে কোনো প্ল্যান করলে? শুনে কথা ঘুরে তাকালো। পরশু কি মা? পরশু তো কাব্যর জন্মদিন। এ বাবা, একদম মাথায় ছিল না। কি করবে ভেবেছো? না, এখনো না, তবে ভেবে নেব। ওর পছন্দ কি কি সব জেনে নেব আপনার থেকে। ওর পছন্দ সব তো আমিও জানি না। কেন? কাব্য নিজের সব কথা কাউকেই বলে না। ও, আমিও সাহায্য করব। মেঘ কথা চিনতে না পারলেও কাব্যের মা চেনে। তুমি কবে এলে? কালি। উনি কে মা? ও কাব্যর ফ্রেন্ড। বলেই মা কেমন একটা চুপসে যায়। কাব্যের সাদা গোলাপ পছন্দ। আর রজনীগন্ধা। ও, কথা সবকিছু জেনে নেয়। রাতে কাব্যের টেবিলের উপর সাদা গোলাপ আর রজনীগন্ধার গুচ্ছ রেখে দেয়। কিছুক্ষণ পর কাব্য রুমে এলো। টেবিলের দিকে তাকিয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল কাব্যের। ফুলগুলো হাতে নিয়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। অতীত যা বিষাক্ত। কথা এসে দেখে ফুল ডাস্টবিনে। রাতে কাব্যের সাথে কিছু বলল না কথা। পরের দিন সকালে উঠে মায়ের কাছে যায় কথা। মা, মেঘ কি কাব্যের শুধুই ফ্রেন্ড? এই প্রশ্ন শুনে মা কিছু বলল না, কিন্তু আমি বলেছি। পেছন থেকে ভেসে এলো শারমিন, মানে কাব্যের ফ্রেন্ডের ভয়েস। মেঘ কাব্যের ভালোবাসার মানুষটা খুব ভালোবাসতো, কিন্তু মেঘ নানান অজুহাতে কাব্যর থেকে দূরে সরে যায়। কাব্য হয়ে যায় বেখেয়ালি আর কেয়ারলেস। এই যে কাব্যকে দেখছো, ওর ফলেই এমন। কথা চুপ হয়ে গেল। কাব্য ভালোবাসতো মেয়েটাকে, কিন্তু এখনো কি ভালোবাসে? কথা কিছু না বলে বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগলো। পরের দিন খুব সকালে কাব্যের একটা কল এলো। তামিম আর কয়েকজন কাব্যকে বাইরে ডাকলো, কোথাও যাবে। কাব্য কিছু না বলে বেরিয়ে গেল, কাউকে না বলেই। কথা আর বাকিরা ঘর সাজানো শুরু করলো। এইদিকে নদীর পাড়ে সবাই মিলে বিয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য, নীরব, তামিম, ফাহিম। যদিও কাব্যের হাতে বিয়ার নেই, তার এসব পছন্দ না। তো বেটা কাইসা লাগা মেরা মাজাক। দূর, আমি ভাবলাম সত্যি কিছু হয়েছে। ধুর, শারমিন নেই তাই ভাবলাম সবাই মিলে আড্ডা দেই। যাই হোক, তোর বউয়ের সাথে সব ঠিক আছে তো?
দেখ, এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, আর ও আমার বউ হয়েও বউ না। বাদ দে, মিনারে যাবি? চল। সবাই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে হাঁটা ধরল। এইদিকে ঘর সাজানো প্রায় শেষ। মা, কি রঙের শাড়ি পরবো? আমি কি জানি। বলছি তুমি কালো শাড়ি পরো। ইস না, লাল শাড়ি ফুটবে ভালো। তাহলে লালই পরো। দিন কেটে যায়, সন্ধ্যা পেরিয়ে গেছে। কাব্য আর বাকিদের আসার সময় হয়েছে। সবাই তৈরি হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে বাইক থামার শব্দ হলো, তার মানে চলে এসেছে। দরজা খুলতেই কাব্য দেখলো সারা বাড়ি অন্ধকার। কোথায় সবাই? পেছনে ঘুরে তাকিয়ে দেখে তামিম আর বাকিরাও নেই। আজব তো। কাব্য ভেতরে চলে গেল। হঠাৎ দেওয়ালে লাইট জ্বলে উঠলো, তাতে তার ছোটবেলার একটা ছবি লাগানো। তখনই লাইট জ্বলে ওঠে আর তার উপরে বেলুন ফেটে ফুলের পাপড়ি পড়তে থাকে, আর সবাই তাকে হ্যাপি বার্থডে বলে উঠে একসাথে। কাব্য রীতিমতো পড়েই যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে উঠে দাঁড়ালো। সবাই এক এক করে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেল। কাব্য অনিচ্ছাকৃত ভাবে হলেও ধন্যবাদ জানালো। সবার শেষে লাল শাড়ি পরে এগিয়ে এলো কথা। কাছে এসে শুভ জন্মদিন বলল। এসব আয়োজন কথা করেছে, আমরাও সাথে ছিলাম। বাদ দিন, বলুন তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে? ডিসগাস্টিং, আই হেট দ্যাট কালার। কথা চুপসে গেল। এটা কি হলো? কাব্য রুমে চলে গেল। সবাই এখানে মজা করছে, কিন্তু কাব্য রুমে। কথাও রুমে চলে এলো। কথা রুমে আসতে কাব্য উঠে দাঁড়ালো। এটা আবার কোন নাটক শুরু করলেন? মানে এসব কেন করছেন? আমি তো বললাম আমি আপনাকে বউ হিসেবে মানি না। কিন্তু আমি তো, তুমি আমার বর, তাই না? প্লিজ এসব ভাবা বন্ধ করুন। আমাদের মাঝে কিছু হতে পারে না, আর পারবেও না। কেন? কার জন্য? অতীত নাকি ভয়? কোনোটাই নয়। তাহলে? আমি উত্তর দিতে বাধ্য নই। বলেই কাব্য চলে গেল। কথাও বেরিয়ে গেল। সবার রাতের খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে গেল। কাব্য ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখলো। কাব্য ঘুরে তাকালো। তামিম দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা? না। ভাবিকে এড়িয়ে যাচ্ছিস কেন? কই না তো। দেখ তামিম, তুই না বললেও আমি জানি কিছু একটা হয়েছে। তুই বলবি? কিছু হয়নি। বলেই কাব্য আকাশের দিকে তাকালো। তামিম কিছু বলবে তার আগেই নিচ থেকে ডাক পড়লো। তামিম কিছু না বলেই বেরিয়ে গেল ছাদ থেকে। কাব্য চুপ করে দাঁড়িয়ে রইল। না, এসব এভাবে চললে বিপদ হয়ে যাবে। এই মায়া কাটাতেই হবে, আর যা করার খুব জলদি করতে হবে। রাতের খাবার শেষ করে একটু পর সবাই এক এক করে বিদায় নিল। কাব্য রুমে। সবাইকে বিদায় দিয়ে কথা রুমে এলো। লাল শাড়ি তো আপনার পছন্দ ছিল। বিদ্যুৎ চলে গেলে ফ্রিজে থাকা বরফও গলে শেষ হয়ে যায়, আর এটা তো একটা পছন্দ মাত্র, সময়ের সাথে নষ্ট হয়ে গেছে। বলেই কাব্য উঠে বারান্দায় চলে গেল। কথা কাব্যের কথার মানে বুঝলো না। চেঞ্জ করে এসে শুয়ে পড়লো। ঘুমও চলে আসলো। কিছুক্ষণ পর কাব্য রুমে আসলো। টেবিলের উপর থেকে ডায়েরিটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে বসলো। খালি পাতায় কলম ছোঁয়ালো। আমি দেখেছি আমার প্রতি তার চোখে ভালোবাসা। আমি দেখেছি আমার জন্য তার ব্যাকুলতা। আমি দেখেছি রোজ আমার ঘুমানোর পর আমার দিকে তার চেয়ে থাকা। আমি দেখেছি আমার কষ্টে তাকে পাগল হতে। আমি দেখেছি নিজের সবটা দিয়ে আমাকে ভালোবাসতে। আমি দেখেছি আমার চোখে ভালোবাসা খুঁজতে, কিন্তু বলতে পারিনি আমিও ভালোবাসি। ইস, কেন এই ভালোবাসাটা আমার জীবনে আগে এলো না? হয়তো এই ভালোবাসা আমাকে বাঁচিয়ে দিতে পারতো। নিজের সবটা দিয়ে যাকে ভালোবেসেছিলাম তার চলে যাবার পর নিজের প্রতি কেয়ার নেওয়া ছেড়ে দেই। না খেয়ে থাকা, মেডিসিন না নেওয়া, না ঘুমানো, এসব নিত্যদিনের সাথী হয়ে গিয়েছিল। আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমি এতটা স্বার্থপর, নিজের পরিবারের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছি। জানি না এর ক্ষমা হবে কিনা। ইস, কেন এই ভালোবাসা আগে আমার জীবনে আসেনি? হয়তো এই ভালোবাসার জন্য আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম, কিন্তু যখন এলো তখন আমি এই ভালোবাসা ধরে রাখতে পারবো না। তাই এর আগের মাধ্যমেই ওকে দূরে সরিয়ে দেব। তবে যদি কখনো এই লেখাটা সে পায় তাহলে জেনে নিয়েও খুব ভালোবাসি। লিখে কাব্য কেঁদে উঠল, কিন্তু চাপা কান্না। নিজেকে সামলে উঠে কথার মাথার পাশে বসলো। আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কাব্য চোখ মুছে বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল। সকালে ঘুম থেকে উঠতে এই কথা দেখলো কাব্য সামনে দাঁড়িয়ে আছে। উঠলেন তাহলে? গুড মর্নিং। ফ্রেশ হয়ে নিন। কেন? গ্রাম থেকে কল এসেছে। আপনি আর আম্মু গ্রামে যাবেন, একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন, তারপর চলে আসবেন। আপনি কেন না? দেখুন, অফিসে খুব জরুরি একটা কাজ আছে, তাই পারবো না।
বলেই কাব্য চলে গেল। কথা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর আলমারি থেকে শাড়ি ব্যাগে নিতে থাকলো, কিন্তু ভুলে সেখানে রাখা ডায়েরিটাও ব্যাগে পড়ে গেল। কথা খেয়াল করেনি। তারপর মা আর কথা বের হবার জন্য দরজার কাছে গিয়ে থেমে গেল। কথা কাব্যের দিকে তাকালো। কেন জানি যেতে মন চাইছে না। যেতে হবেই। কথা কিছু না বলে বেরিয়ে গেল। গ্রামের উদ্দেশ্যে রওনা হলো তারা। কাব্য টিভির সামনে বসলো। কিছু ভালো লাগছে না তার। গ্রামে পৌঁছে কাব্যকে কল দিল কথা। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। অনুষ্ঠান হলেও কথার মন কাব্যের কাছে পড়ে আছে। রাতে কাব্যকে কল দিল, কিন্তু কাব্য রিসিভ করছে না। কথার কিছুই ভাল লাগছে না, তাই জানালার পাশে বসে আছে। হঠাৎ মা ব্যাগ থেকে ডায়েরিটা পেল। নাও তোমার ডায়েরি। কথা অবাক হয়ে গেল, এটা তো তার না। কার এটা? ডায়েরি খুলে কথা পড়তে লাগলো। শেষ পাতায় গিয়ে হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। কাব্য বলে চিৎকার দিয়ে উঠলো কথা। মা ছুটে এলো। কথা মাকে জড়িয়ে ধরল। মা, আমি কাব্যের কাছে যাব। মা, আমাকে নিয়ে চলো। ও ঠিক নেই মা। মায়ের মনও কেমন যেন করছে। কাব্যকে কল দিল দুজনেই, কিন্তু রিসিভ হলো না। হঠাৎ তামিম কল দিল বাড়ির একজনকে। সে কিছু না বলে রাতে কথা আর মাকে নিয়ে শহরে চলে এলো। বাসার সামনে আসতে কথার শ্বাস বন্ধ হয়ে গেছে। বাড়ির সামনে একটা লাশ রাখা, আর তাকে ঘিরে আছে কিছু মানুষ। কথা কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে লাশের কাছে গিয়ে বসলো। তামিম বসে মুখের কাপড় সরালো। কথার পুরো দুনিয়া উল্টে গেল এক মুহূর্তের জন্য। কাব্যের লাশ। কথা স্তব্ধ হয়ে বসে পড়লো। মা চিৎকার দিয়ে কেঁদে উঠলো, কিন্তু কথা পাথর হয়ে বসে আছে। মা, ও আমাকে ভালোবাসি বলবে, আর ওর কিছু হয়নি, ও মজা করছে। কি গো, তাই না? মা, ও তো এমন মজা আগেও করেছে। কাঁদবেন না। কাব্য ওঠো, সবাই ভয় পাচ্ছে। প্লিজ ওঠো। হ্যাঁ কাব্য। বলে চিৎকার দিয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। কেঁদে উঠলো কথা। একটু বকা দাও না, আমি খুব বোকা। তুমি ভালোবাসো তাও বুঝিনি। হেই, একটু বকা দাও না। কথা কেঁদেই যাচ্ছে। সবাই কথাকে লাশ থেকে দূরে নিয়ে যাচ্ছে। লাশ কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বাচ্চাদের মতো হাত বাড়িয়ে কাঁদছে। মনে হচ্ছে কানে বারবার কাব্যের সেই কথাগুলো শুনতে পাচ্ছে। ইস, এই ভালোবাসা যদি আমার জীবনে আগে আসতো। খুব ভালোবাসি তোমায়। 5 বছর পর। জানো কাব্য, তুমি ওই দিন সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলে। জানো, খুব কষ্ট পেয়েছি। আর এমন করবে না। জানো, এখন আমাকে সবাই পাগল বলে। আচ্ছা, বরের সাথে কথা বললে কি মানুষ পাগল হয়ে যায়? যাই হোক, আই লাভ ইউ। আজ যাই গো, কাল আসবো। বলেই কথা উঠে দাঁড়ালো কবরের পাশ থেকে। হাঁটতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে।